নমস্কার প্রিয় বাংলাভাষী। চায়না একটা, আমরা জানি যে ডেমোক্রেটিক কান্ট্রি নয়, ইন্ডিয়ার মতো বা ইউএসের মতো। স্বৈরাচারী বলুন বা একটা গ্লোবাল হেজিমনি বলুন বা ডিক্টেটরশিপ বলুন, যাই বলুক না কেন, আজকের ডেটে কিন্তু চায়না সেকেন্ড লার্জেস্ট ওয়ার্ল্ড ইকোনমি। অনেকে বলেন যে একসময় তো জার্মানিও সেকেন্ড লার্জেস্ট ইকোনমি ছিল, ডুবে গেছে, ফার্স্ট হতে পারেনি। জাপানও সেকেন্ড লার্জেস্ট হয়েছিল, তাও 1 নম্বরে আসতে পারেনি, কলাপস হয়ে গেছে। তাহলে হয়তো চায়নাও কলাপস হয়ে যাবে। তবে এটুকু আমি বলতে পারি, চায়না কখনো কলাপস হবে না। কারণ চায়না ইউএসের মতো মিলিটারি পাঠিয়ে, সৈন্য পাঠিয়ে বা কোনো দেশের গভর্নমেন্টকে পলিটিশিয়ানদের হাত করে, বিরোধীদের হাত করে যে গভর্নমেন্টকে পাল্টে দেওয়া, জাস্ট লাইক শেখ হাসিনা, সেরকম কিন্তু চায়না করে না। চায়না কি করে? চায়না মিলিটারি হয়তো ইনভলভ করে, কিন্তু সিক্রেটলি। সঙ্গে থাকে পয়সা, বিপুল পরিমাণে অর্থ। ওরা কিন্তু আপনি দেখবেন যে দেশে দেশে বিভিন্ন ধরনের প্রজেক্ট করছে। পাকিস্তানের আপনার সিপেক থাকুন, আপনার আফগানিস্তানে বিআরই প্রজেক্ট, আফ্রিকারও বিভিন্ন ধরনের প্রজেক্ট করছে। ওরা দেখবেন যে মানুষের মানে গ্রাউন্ড লেভেলের মানুষের সাথে এমনভাবে বন্ধুত্ব করে, এমনভাবে তাদের মানে ঋণ দিয়ে তাদেরকে এমনভাবে ভাষায় যে তারা কোনোদিনও বিরোধিতা করে না, এবং সেখানে ফ্যাক্টরি থেকে শুরু করে বিভিন্ন ধরনের কর্মসংস্থান তৈরি করে। লোকাল মানুষদের কিন্তু চাকরি দেয়, হয়তোবা টপ মোস্টে চায়নাই থাকে, কিন্তু লোকাল মানুষরা তাতেই খুশি। এবং এভাবে কিন্তু দেখবেন বিভিন্ন দেশে, পৃথিবীর এই 195টা দেশের মধ্যে প্রায় 100খানা দেশে কিন্তু চায়না তার বাণিজ্য বিস্তার করেছে, বিজনেস ডেভেলপ করেছে। আপনি দেখবেন যে বিভিন্ন দেশে টেরোরিস্ট অ্যাটাক হয়, কিন্তু সিনজিয়ান বাদ দিয়ে চায়নার কোনো এরিয়ায় আজ অব্দি কিন্তু টেরোরিস্ট অ্যাটাক সেভাবে হয়নি। সিনজিয়ানটা মুসলিম কান্ট্রি, মুসলিম প্রধান দেশ বলছি, প্রদেশ। তো সেই হিসাবে হয়তো ওরা একটু আধটু বিদ্রোহ করে, বাট চায়নার যে নিজস্ব 5টা এজেন্সি, তারা কিন্তু সমস্ত রকমের বিদ্রোহ, সমস্ত রকমের টেরোরিস্ট অ্যাক্টিভিজম, সমস্ত রকমের প্রোটেস্ট থেকে, অ্যাক্টিভিস্ট থেকে বিরত রাখে। ইভেন এই যে একটা রিসেন্টলি আমরা দেখলাম 20 জানুয়ারি একটা ডিপসিক একটা চ্যাট অ্যাপ এলো এবং সারা পৃথিবীকে কাঁপিয়ে দিল, বিশেষ করে আমেরিকার যে কোম্পানিটা ওপেন এআই কোম্পানি, যার একদিনেই $600 বিলিয়ন লস হয়েছে, 17% শেয়ার নিচে নেমে গেছে। তো সেটা দেখেই বোঝা যায় যে চায়না কত সিক্রেটলি নিজেদেরকে ডেভেলপ করেছে। তারা এআই নিয়ে কাজ করছে, তারা ইন্টারনেট এতভাবে স্ট্রংলি, বাইরের যে গুগল বলুন, ফেসবুক বলুন, টুইটার বলুন, ব্যান করে নিজেদের মানুষদেরকে, নিজেদের দেশকে কীভাবে কন্ট্রোল করছে, নিজেদের অ্যাপচ্যাট, নিজেদের যে যত ইন্টারনেট মিডিয়া, সোশ্যাল মিডিয়া আছে, সেগুলোকে কিন্তু জারি রেখেছে। রিসেন্টলি দেখলাম যে আমাদের যেমন ইউপিআই একটা পেমেন্ট অ্যাপ আছে, সেখানে আমরা বেশ ইউপিআই নিয়ে অনেক মাথামাতি করি, কিন্তু ওরা হাতের তালুতে পেমেন্ট করতে পারে। হাতের তালু একটা জায়গায় রেখে তারা কিন্তু পেমেন্ট করে দিচ্ছে, এবং এটা দিয়ে আমরাও কিন্তু বুঝতে পারছি যে একজন মানুষের বায়োমেট্রিক হাতের
তালুর সংস্পর্শ দিয়ে তারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট পর্যন্ত লিঙ্ক করে রেখে দিয়েছে, এবং তারা কিভাবে প্রত্যেকটা মানুষকে কন্ট্রোল করছে। আজকে চায়না 1990 সালে চায়না এবং ইন্ডিয়া আমরা দেখেছি যে মোটামুটি মানে পার ক্যাপিটা ইনকাম সেমই ছিল, $380 মতো পার ক্যাপিটা ইনকাম সেমই ছিল। কিন্তু 2009 থেকে ডবল হতে হতে আজকের ডেটে কত হয়েছে? প্রায় 6 ডবল। মানে আমরা 3.5 ট্রিলিয়ন আর ওদের হচ্ছে 18.5-19 ট্রিলিয়ন। এটা সম্ভব হয়েছে একমাত্র ওদের মানুষদের সাপোর্টের জন্য। কিন্তু এমন নয় যে ওরা কিন্তু অসুখী। ওদের দেশের যত মানুষ আছে সবাই কিন্তু সুখী এবং যথেষ্ট ইনকাম করে, যথেষ্ট পরিশ্রমী এবং যথেষ্ট হেল্পফুল। গভর্নমেন্টের বিরুদ্ধে যদি কেউ কোনো প্রোটেস্ট করে, গভর্নমেন্ট কিন্তু সঙ্গে সঙ্গে সেটাকে মানে একদম নেগলিজিবল, সঙ্গে সঙ্গে সেটাকে কন্ট্রোল করে নেয়। আপনি ধরুন কেউ কোনো টুইস্ট করলো, কেউ কোনো সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করলো, সঙ্গে সঙ্গে কিন্তু সেটা মানে গভর্নমেন্টের বিরুদ্ধে যদি হয় তো সঙ্গে সঙ্গে কিন্তু সেটা ডিলিট হয়ে যাবে, না হলে কিন্তু তাদের এজেন্সি তাদেরকে যে টুইট করছে বা যে পোস্ট করছে তাকে ডিলিট করে দেবে। এরকম তাদের মানে কন্ট্রোল। আবার দেখা যাচ্ছে যে যারা গভর্নমেন্টের পলিসিগুলোকে অ্যাকসেপ্ট করছে, সাপোর্ট করছে, তাদের জন্য কিন্তু চাকরি, তাদের জন্য লোন, তাদের জন্য সমস্ত সুযোগ সুবিধা। যারা সাপোর্ট করছে না তাদেরকে কিন্তু ব্ল্যাকলিস্ট করছে। এইভাবে কিন্তু চায়না কন্ট্রোল হচ্ছে। তার বিভিন্ন দেশের যেমন আধিপত্য বিস্তার করছে, বিভিন্ন দেশে যেমন বিজনেস বিস্তার করছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আজকের ডেটে হয়তো ইউএসএ থেকে চায়নাকে অনেক 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 বেশি প্রাধান্য দিয়েছে বিভিন্ন দেশ। যেমন দেখুন, কোনো টেরোরিস্ট অ্যাটাক নেই। এই হামাস বলুন, হিজবুল্লাহ বলুন, এই যত আইসিস বলুন, এরা কিন্তু কোনোদিনও সম্মুখ সমরে বা ওপেনলি কিন্তু চায়নার বিরুদ্ধে কোনো কথা বলেনি। অথচ দেখুন ইউএসএ, পশ্চিমী দেশগুলো, ইউরোপ কান্ট্রিগুলো বা ইসরায়েল, এদের সাথে কিন্তু নিত্য নতুনভাবে কনফ্লিক্টে জড়িয়ে আছে যত এই হামাস বলুন বা যত যে উগ্রপন্থী সংস্থাগুলো বলুন। আচ্ছা, আমরা দেখেছি যে আমি ভারতবর্ষের কথা বলছি, যে হঠাৎ করে দেখছি ভারতের সাথে চায়নার একটা বন্ধুত্ব হয়ে গেছে। এটা কিন্তু বন্ধুত্ব নয়। ওরা কিন্তু দেখছে যে ভারত যথেষ্ট শক্তিশালী হচ্ছে, তো ভারতকে এইভাবে শত্রুতা করে পিছিয়ে দেওয়া যাবে না। ভারতের সাথে হাত মিলিয়ে, এই মিশ্রিত ছুরির মতো আর কি, হাত মিলিয়ে ভারতের সাথে গলা মিলিয়ে ভারতকে কিন্তু নিচে নামাতে হবে। এবং সেই জন্য দেখবেন যে এই যে আমরা দেখছি যে পড়োশি দেশ চায়না বলুন বা পাকিস্তান বলুন একটু চুপচাপ আছে। ওই যে মানে কোনো কিছু বিশাল কিছু ঝড় আসার আগে কিন্তু সব জায়গায় একটা শান্ত পরিবেশ থাকে। সেরকমই কিন্তু ঝড় আসতে চলেছে। আমাদেরকে কিন্তু সেটাকে খুব সিরিয়াসলি নিতে হবে। ইউএসএ আজকের ডোনাল্ড ট্রাম্প সারা পৃথিবী জুড়ে একটা মানে বিস্তার নীতি, চায়নার মতো বিস্তার নীতি অ্যাডাপ্ট করেছে। কখনো বলছে আমরা কানাডাকে 51 স্টেট করব, কখনো বলছে গ্রিনল্যান্ডকে কিনে নেব। আজকের হঠাৎ করে যে গাজা পট্টিতে বলছে 90% ডিস্ট্রয় হয়ে গেছে, গাজা পট্টিটাকে আমরা নতুন করে সাজাবো, প্যালেস্তাইনরা তোমরা যেখানে খুশি যাও, পাশে জর্ডন আছে, পাশে ইজিপ্ট আছে, তোমরা যেখানে খুশি যাও। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন, কোনো মুসলিম কান্ট্রি, এই যে আশেপাশে যত মুসলিম 57টা কান্ট্রি আছে, তারা কিন্তু কোনো প্যালেস্তাইনিদের নেয়নি আর নেবেও না। কেননা মানে অতীতে কিন্তু এর একটা ব্যাড এক্সপিরিয়েন্স আছে। যেমন কুয়েত, প্রায় 3 লাখ প্যালেস্তানি কুয়েতে গিয়েছিলো এবং তাদেরকে চাকরি দিল, তাদেরকে মানে রাজার হালে রাখছিল। কিন্তু সেই প্যালেস্তানি কিন্তু কুয়েতের বিরুদ্ধে গিয়ে সাদ্দাম হোসেনের সাথে হাত মিলিয়েছিল এবং সাদ্দাম হোসেন কিন্তু কুয়েত ইনভেন্ট করেছিল এই প্যালেস্তানিদের জন্য। কিন্তু এই জন্যই মানে
কী বলবো, এই শিয়া সুন্নির যে কনফ্লিক্ট এবং এই যে একটা গদ্দারি ভাব নিজেদের মধ্যে মিলেমিশে না থাকা, এবং প্রত্যেকটা দেশ কিন্তু দেখবেন একটা কনফ্লিক্টে জড়িয়ে আছে, মুসলিম কান্ট্রিগুলো লড়াইয়ের মধ্যে আছে। আজকে সিরিয়া ডুবে গেছে, ইরাক তো ডুবেই গেছে, এবং দেখা যাচ্ছে যে এই জর্ডন বলুন, ইজিপ্ট বলুন, ইউনাইটেড স্টেট বলুন, এই আমাদের আরব যে কান্ট্রিগুলো আছে, তারা কিন্তু প্যালেস্তানিদের নেবে না, সেই জন্য দেখা প্যালেস্তানিরা কিন্তু একটা খুবই সংখ্যায় আছে, যে যার মতো ওই ইউরোপের কান্ট্রিগুলোতে চলে যাবে। যে গাজা কিন্তু আলটিমেট ট্রাম্প কিন্তু একটা কলোনিয়ান করবে, এবং খুবই মানে যে ইসলামিক কান্ট্রিগুলো কিন্তু খুবই খারাপ দশা, খারাপ অবস্থা হচ্ছে। চায়নাও কিন্তু এইভাবে নিজেদের আধিপত্য কিন্তু বিস্তার করছে, এবং চায়না একটা সময় কিন্তু ইউএসএকে টক্কর দেবে, কারণ ইউএসএ গ্রেট থেকে অ্যালোন হতে চলেছে। একটা সময় গ্রেট কান্ট্রি ছিল, যেমন আমরা বলি না যে রতন টাটা, এত যে বড় লোক আছে, আম্বানি থেকে আদানি থেকে শুরু করে এত যে আমরা ধনী বিজনেসম্যান দেখেছি, কিন্তু তাদেরকে কিন্তু আমরা গ্রেট বলিনি, সবই রিচেস্ট বলেছি, কিন্তু রতন টাটা স্যারকে আমরা কিন্তু গ্রেট বলি। সেরকমই হয়তোবা বিভিন্ন দেশ চায়নার দিকে ঝুঁকছে, এবং চায়না একটা সময় কিন্তু ওয়ার্ল্ড লার্জেস্ট ইকোনমি হতে বেশি সময় নেবে না, কারণ তারা যেভাবে তাদের ইকোনমিটাকে, যেভাবে তাদের অ্যাডভান্স টেকনোলজিটাকে আরও বেশিভাবে প্রাধান্য দিয়ে আরও বেশিভাবে উন্নত করছে, তাতে ইউএসএকে টপকাতে বেশি সময় লাগবে। কারণ ইউএসএ কিন্তু সেই গ্রেটনেসটা নেই, মানে এই ওয়ার্ল্ড যে হু যেটা আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তাকে সাপোর্ট করছে না। তাকে সাপোর্ট না করলে কী হবে, তাকে পয়সা না দিলে কী হবে, সারা পৃথিবীরই ক্ষতি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তো অনেক ভালো কাজ করছে, হ্যাঁ ঠিক আছে, ওই সময় করোনার সময় চায়নাকে কিছু বলেনি, সেটা নাকি ট্রাম্প বলেছিল যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে হেড, তিনি নাকি চায়নার সাথে যুক্ত আছে। যাই হোক না কেন, কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনেক কাজ করছে। ইউএন কিন্তু চায়নার বিরুদ্ধে কোনো কিছু করতে পারছে না, কারণ চায়না এগুলোকে পাত্তাই দেয় না। এবং দেখবেন আপনারা যে চায়না, ইউএসএ, এই যত মানে পারমাণবিক শক্তি দেশ আছে, ইন্ডিয়া থেকে শুরু করে ফ্রান্স, ইংল্যান্ড, এই যে যত পারমাণবিক শক্তিধর দেশ আছে, মানে আমরা দেখেছি সমস্ত দেশ কিন্তু কিছু না কিছুভাবে যুদ্ধ করেছে, মিলিটারি তাদের একটা মানে চারিদিকে স্ট্রং একটা বেস করেছে, মানে যুদ্ধে লিপ্ত হয়েছে। কিন্তু চায়না কিন্তু আজ অবধি 1962 সালের পরে তেমন কিন্তু যুদ্ধ করেনি, কারণ চায়না দেখেছে যে যুদ্ধ করে কিছু হবে না, আমাদেরকে বায়োলজিক্যাল ওয়েপেন দিয়ে সারা পৃথিবীকে ইকোনমি নষ্ট করতে হবে, যেমন করোনা ছড়িয়েছে। আবার বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ঋণ দিয়ে তাদেরকে ট্র্যাপ করে রাখতে হবে, বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি করতে হবে। আমরা তো সবাই ডিপেন্ডেন্ট, ইউএসএ বাদ দিয়ে এই যত মানে কান্ট্রিগুলো আছে, এই আমাদের মধ্যপ্রাচ্যে যে কান্ট্রিগুলো আছে, বা ইন্ডিয়া থেকে শুরু করে যত এশিয়ার কান্ট্রিগুলো আছে, চায়নার উপর ডিপেন্ডেন্ট। আমরা কিন্তু দেখেছি যে আমরা 20% চায়নাতে র মেটেরিয়াল সাপ্লাই করি, আর মানে মেটেরিয়ালগুলো, ইলেকট্রনিক্স থেকে শুরু করে সমস্ত মেটেরিয়াল কিন্তু আমরা চায়না থেকে 80% আমরা কিন্তু আমদানি করি। তা আমরা আমরা বলছি যে আমরা হব যে একটা নিজস্ব কারখানা তৈরি করব, বা আত্মনির্ভর ভারত হব, কোথায় হচ্ছে, কীভাবে মানে তার সম্ভব? যে আর 1947 সালে আমরা বলছি যে বিকশিত ভারত হব, তাহলে প্রতি বছরে কিন্তু আমরা 8%, 8.5%, 9% জিডিপিটা মানে গ্রোথ রাখতে হবে, কোথায় হচ্ছে? 6%, 5% হতে হতেই তো আমরা মোটামুটি একটা কুপোকাত হয়ে যাচ্ছি। তো সেই হিসাবে মানে ইন্ডিয়ার এই যে রাজনৈতিক কন্ডিশন, এই মানে কিছু করতে গেলেই বাধা, তাতে করে মনে হয় না যে বিকশিত ভারত আমরা 1947 সালে হতে পারবো, আত্মনির্ভর ভারত হতে পারবো। চায়না সে যেটা অলরেডি হয়ে গেছে, আমরা দেখেছি যে জনসংখ্যাও কন্ট্রোল করে নিয়েছে, মানে ইন্ডিয়া
চায়নার থেকে বেশি জনসংখ্যার দেশ, কন্ট্রোল করেছে। আচ্ছা, চায়না কিন্তু মানে তাইওয়ান নেবেই নেবে, ওরা তাইওয়ানকে কিন্তু ছাড়বে না, কেউ আটকাতে পারবে না, তাইওয়ানকে নেবেই নেবে। আচ্ছা, তিব্বতকে কবজা করেছে, তিব্বতকে তো নিয়েছে, ইউএন কিছু করতে পারেনি কিন্তু, কারণ ওরা কিন্তু দেখবেন রুলস মেনটেন করে যে ওরা একটা নথি রেখে দিয়েছে, একটা পুরানো দিনের মানে যত নকশা আছে সেগুলো রেখে দিয়েছে, যে এটা আমাদের ছিল, একটা সময় আমরা রাজত্ব করতাম। আমরা খুঁজে খুঁজে দেখেছি যে জনসন বর্ডার, হ্যাঁ, এটা আমাদেরই ছিল, তিব্বত আমাদেরই ছিল, তাইওয়ান আমাদের ছিল, এটা আমাদের ছিল, ওটাও আমাদের ছিল, অরুণাচল আমাদের ছিল, লাদাখ আমাদের ছিল। কিন্তু মানে ওরা কিন্তু দেখাচ্ছে, প্রুফ দেখাচ্ছে। আমরা মানে যারা ইউএনের যারা সদস্য বা আমরা যাদেরকে মানে অধিকার করার চেষ্টা করছে, তারা কিন্তু প্রমাণ করতে পারছে না যে ওটা আমাদের মানে তোদের ছিল না, ওটা আমাদের ছিল। তো চায়না যেটা চাইছে সেটা কিন্তু করবেই করবে। তো আগামী দিনে আমাদেরকে অনেক সিরিয়াস হতে হবে। আমরা যারা আছি, আমরা গভর্নমেন্টের উপর নির্ভর না করে, রাজনৈতিক নেতা নেত্রীদের উপর নির্ভর না করে, ছোটো ছোটো আমরা অ্যাক্টিভিটি করে আমরা কিন্তু দেশকে এগোতে পারি। যেমন ধরুন প্লাস্টিক বর্জন আমরা করতেই পারি, আমরা বাজারে একটা থলে নিয়ে যেতেই পারি। তা না করে আমরা দুটো প্লাস্টিক নিয়ে আসি, মাছটা ভারী হয়ে গেছে, সবজিটা ভারী হয়ে গেছে, আর একটা প্লাস্টিক দাও। এই প্লাস্টিকগুলো বাড়িতে নিয়ে এসে কী করি, একটা জায়গায় ডাম্প করি, আমরা পরবর্তী প্রজন্মকে আমরা প্লাস্টিকই উপহার দিয়ে যাব। আমরা এই সারফেস ওয়াটারের জলগুলো আমরা কিন্তু পাম্পের দিয়ে তুলে নষ্ট করছি, ওভারফ্লো হয়ে যাচ্ছে, আমরা ঠিক সময় বন্ধ করছি না, কিন্তু জল কিন্তু আস্তে আস্তে শেষ হচ্ছে, পরবর্তী প্রজন্ম জলই পাবে না। দু চারজনকে আমরা কাজ দিতেই পারি, যারা আমরা শিক্ষিত, যারা আমরা চেষ্টা করলে কিন্তু দু চারজনকে আমরা কাজের কর্মসংস্থান করে দিতেই পারি। এগুলো ছোটো ছোটো যদি কাজ আমরা করতে পারি, আমরা যারা মানে ট্যাক্স পেয়ার আছি, ঠিকঠাক করে যদি আমরা ট্যাক্স দেই, এবং আমরা যারা শিক্ষিত বা আমরা যারা কিছু করেছি, যদি বাকিদেরকে তো হাত ধরে টেনে উঠাই, 10 জনকে আমরা আমাদের কোম্পানিতে, যে কোম্পানিতে আমরা কাজ করি, তাদেরকে যদি চাকরি দেই, হয়তো একটু কর্মসংস্থান হবে। মানে গভর্নমেন্টের উপরে সবসময় বসে থাকলে কিন্তু ভারত বিকশিত হবে না। ভারতকে বিকশিত করতে গেলে সাধারণ আমরা যারা আছি, আমাদেরকে কিন্তু এগিয়ে আসতে হবে। নমস্কার।